রূপসী ললনা, শোনো শোনো, তোমারই তুলনা হয় না কোনো, ওই রূপে করেছ মন দিওয়ানা, সে কথা তুমি বোঝো কি না। এভাবেই আপন মনে গান গাইতে ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করছিল আশিক। তখনই তার সঙ্গে হঠাৎ করেই একটা বড় গাড়ি হুশ করে ভার্সিটির ভিতরে ঢুকে গেল। আশিক হাঁ করে তাকিয়ে আছে। একজন মানুষ কতটা বেপরোয়া হলে ভার্সিটির গেটের মতো একটা জায়গায় এসেও এত হাই স্পিডে গাড়ি চালাতে পারে, তাও আবার ভার্সিটির ভিতরে সেই গাড়ি নিয়ে প্রবেশ করে। আশিক সামনের দিকে এগিয়ে গেল আর তখনই দেখতে পেল একটা মেয়ে গাড়িটার ভিতরে থেকে বেরোচ্ছে। দেখতে যথেষ্ট সুন্দরী, বলা চলে প্রথম দেখাতেই যে কোনো ছেলে মেয়েটার প্রেমে পড়ে যাবে, কিন্তু চেহারায় কেমন যেন একটা অহংকারী অহংকারী মনোভাব। তাই আশিক মেয়েটার দিকে এগিয়ে গেল আর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, কি ব্যাপার, কি সমস্যা আপনার? প্রিয়াঙ্কা আশিকের কথায় কোনো পাত্তা দিল না, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে আশিকের একটু মেজাজ খারাপ হয়ে যায় আর তখনই সে প্রিয়াঙ্কার হাতটা পিছন থেকে টান দিয়ে ধরে ফেলে আর বলতে থাকে, এই যে ম্যাডাম, কি সমস্যা? আপনাকে আমি কি বললাম? আপনি কানে শুনতে পারেন না নাকি? ভার্সিটির গেটের সামনে এত জোরে কেউ গাড়ি চালায়? প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলার সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা পিছন ফিরে আশিকের গাড়ি একটা ঠাস করে চড় বসিয়ে দেয় আর নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, গরিব ছোটলোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার হাত ধরলি? একে তো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে ভার্সিটিতে আসছিস, তার উপর আবার এত বড় বড় কথা বলিস। দেখুন ম্যাডাম, আমি ভার্সিটিতে হেঁটে হেঁটে আসছি বলে তার মানে এই নয় যে আমি কোনো ফকিন্নি। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, ভার্সিটির সামনে হাজার হাজার স্টুডেন্ট আনাগোনা করে, সেখানে আপনি যখন এভাবে হাই স্পিডে গাড়ি নিয়ে আসছিলেন তখনই আপনার গাড়ির সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, তাহলে এখানে তোর কি সমস্যা? তুই কেন শুধু শুধু আমার সঙ্গে ঝামেলা বাড়াতে চাইছিস? হয়নি হতে কতক্ষণ, সেই জন্যই তো আপনাকে আমি সাবধান করলাম। নেক্সট টাইম আর কখনো এভাবে হাই স্পিডে গাড়ি চালাবেন না, ভার্সিটির সামনে অন্তত না। আমি কি তোর বাবার টাকায় কেনা চাকর নাকি যে তুই আমাকে যা বলবি তাই আমাকে শুনে চলতে হবে? এক্সকিউজ মি ম্যাডাম, একটু ভদ্র ভাষায় কথা বলুন। আপনি বারবার এভাবে কেন কথা বলছেন? ভার্সিটিতে আমি পড়াশোনা করতে এসেছি, এখানে আমার বাবা কিংবা কোনো ফ্যামিলি মেম্বার আসেনি, তাই আপনি আমার বাবাকে তুলে কোনো কথা বলতে পারেন না। এসেছে তো কোত্থেকে ফকিন্নি ছোটলোক, আবার এত বড় বড় কথা! কেন, তোর বাবা কি কোনো দেশের মন্ত্রী মিনিস্টার নাকি যে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না? প্রিয়াঙ্কার এমন কথাতে আশিক আরও অনেক বেশি রেগে যাচ্ছিল। তাই সে প্রিয়াঙ্কাকে একটু ধমক দিয়েই বলতে লাগলো, আপনাকে দেখে তো মনে হচ্ছে যথেষ্ট বড় লোক এবং ভদ্র ফ্যামিলিতে আপনার জন্ম হয়েছে, কিন্তু আপনার ব্যবহার এমন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ব্যবহার দেখে তো মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছেন আপনি। কথাটা বলা মাত্রই আরও বেশি গেল প্রিয়াঙ্কা আর তখনই সে চিৎকার দিয়ে আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে এ কথা বলেছিস? আচ্ছা ঠিক আছে, তোর শেষ না দেখে আমি তোকে ছাড়ছি না। এই বলে প্রিয়াঙ্কার আগে গজগজ করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আশিক তখন কোনো কিছু চিন্তার না করেই নিজের ক্লাসরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘন্টা পড়ে যায় আর ক্লাস টিচার চলে আসে। ক্লাস শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে প্রবেশ করলেন। সমস্ত স্টুডেন্ট প্রিন্সিপাল স্যারকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো, ওনাকে সালাম প্রদর্শন করলো আর তখনই প্রিন্সিপাল স্যার সমস্ত স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, এই হলো প্রিয়াঙ্কা, ইউনিভার্সিটিতে নতুন এসেছে, তোমাদের সবার নতুন বন্ধু। তোমরা সবাই ওকে সুস্বাগত জানাও। তখন ক্লাসের সমস্ত স্টুডেন্ট প্রিয়াঙ্কাকে স্বাগত জানালো আর তখনই প্রিন্সিপাল স্যার দেখতে পেল আশিক একদম চুপচাপ বসে আছে, সে কোনো রিয়াকশন দেখালো না। এটা প্রিন্সিপাল স্যারের চোখে পড়ল, তাই তিনি আশিককে বলতে লাগলেন, কি ব্যাপার আশিক, ক্লাসের সবাই প্রিয়াঙ্কাকে স্বাগত জানালো, কিন্তু তুমি এভাবে চুপচাপ বসে রইলে কেন? স্যার, কোনো বেয়াদব মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, তাই আমি এভাবে চুপচাপ বসে আছি। বুঝতে পারছি না আমার বাবা কোথায় আমাকে পাঠিয়েছে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট এত পরিমাণ বেয়াদব, সেখানে আমি পড়াশোনা কি করব? কথাটা বিড়বিড় করে বলল প্রিয়াঙ্কা, কিন্তু প্রিন্সিপাল স্যারের কান এড়ালো না। তিনি কথাটা সম্পূর্ণই শুনতে পেলেন আর তখনই তিনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখো প্রিয়াঙ্কা, তুমি যেরকমটা ভাবছো সেরকম কোনো কিছুই নয়। আমাদের ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট খুবই নম্রভদ্র। আশিকের হয়তো আজ মেজাজ ভালো নেই,
তাই এমন কিছু হয়েছে। দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কে বলে প্রিয়াঙ্কাকে তিনি সিটে বসতে বললেন। আর তারপরে তিনি ক্লাস প্রিপারেশনের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে সেখান থেকে চলে গেলেন। আর তারপরে আবার যথানিয়মে ক্লাস চলতে লাগলো। ক্লাস শেষ হতে না হতেই আশিকের সব বন্ধুরা আশিককে ঘিরে ধরল আর এক একজন প্রশ্ন করতে লাগলো। কি ব্যাপার দোস্ত, মেয়েটাকে তুই আগে থেকে চিনিস নাকি? আরে না, আমি চিনব কেমন করে? সে কি আমার বউ লাগে নাকি? কথাটা শুনেই হো হো করে হেসে দিল আশিকের সব বন্ধুরা। আর তখনই তাদের মাঝখান থেকে অন্য একজন বলতে লাগলো, আরে দোস্ত, তুই পারিস মজা করতে? যেখানে ভার্সিটির সমস্ত মেয়েরা তোর পিছনে লাইন মারে, আর সেখানে কিনা এরকম একটা মেয়ে আমাদের ভাবি হবে, এটা আমাদের ভাবতে হবে। কথাটা প্রিয়াঙ্কা শুনতে পেল। আর তখনই সে রেগে গিয়ে তার বন্ধুদের সামনে এসে দাঁড়ালো আর চিৎকার করে বলতে লাগলো, হোয়াট ডু ইউ মিন বাই এরকম মেয়ে? আর এই কথাটা কে বলেছে, তার সাহস কতটা সেটা আমি দেখতে চাই। এভাবে চিৎকার দিয়ে কথাটা বলায় আশিকের বন্ধুরা সবাই চুপসে গেল। সবাই অনেকটা ভয় পেল, কেউ কোনো কথা বলছে না। তখনই প্রিয়াঙ্কা আবারও জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করেছি, তোমরা আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? কিন্তু আশিকের বন্ধুরা কোনো কথা বলল না। তারা পূর্বের ন্যায় চুপ করেই দাঁড়িয়ে রইল। তখনই আশিক তাদের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে ম্যাডাম? এটা ক্লাসরুম, এটা মাছের বাজার নয় যে আপনি স্যারের মতো চেঁচামেচি করছেন। এই ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট চরম লেভেলের বেয়াদব। আমার বাবা আমাকে কেন যে এই গরু ছাগলের কারখানায় এসে বন্দি করেছে সেটাই তো বুঝতে পারছি না। এই যে ম্যাডাম শুনেন, ভার্সিটি পছন্দ না হলে চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যেতে পারেন। এখানে আপনাকে কেউ জোর করে বেঁধে রাখেনি যে আপনি এভাবে উল্টাপাল্টা কথা বলবেন। আশিকের এমন কথায় প্রিয়াঙ্কা তখন আরও বেশি রেগে যাচ্ছিল। সে পারলে আশিকের চুলের মুঠি ধরে টেনে দিত। এমন অবস্থায় বোঝা যাচ্ছে তার চেহারার এক্সপ্রেশন দেখে। প্রিয়াঙ্কা তখন রাগে ফুসফুস করতে করতে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। ভার্সিটিতে এক মুহূর্ত দেরি না করে সোজা বাসায় চলে আসে। তার বাবা তখন সবেমাত্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় প্রিয়াঙ্কাকে বাসায় প্রবেশ করতে দেখে তিনি প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, কি ব্যাপার মা, কি হয়েছে? তুই ভার্সিটিতে যাসনি নাকি? তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি কেন আমাকে এই পাগলের কারখানায় পাঠিয়েছো? মানে এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো কিছু বুঝতে পারছো না নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করছো? তুমি আমাকে শায়েস্তা করার জন্য এসব কিছু করেছো, তাই না? আরে না, সেরকম কেন হবে? তুই আমার একমাত্র মেয়ে। তাছাড়া একটা কথা তো তুই খুব ভালো করে জানিস যে সন্তানেরা যত যাই কিছু করুক না কেন, মা বাবার কাছে সেটা কখনো অন্যায় বা অপরাধ হতে পারে না। প্রিয়াঙ্কার নিজেকে সামলাতে পারছিল না। একটু আগে এই ভার্সিটিতে যাওয়ার পর তার সঙ্গে যা হলো সমস্ত ঘটনা সে তার বাবার সাথে খুলে বলল। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে মা, এদের তো এত রিয়েক্ট করার কি আছে? ভার্সিটির ছেলে মেয়ে ওরা এরকম কেউ দুষ্টামি ফাজলামো করতেই পারে, এটা খুব সাধারণ একটা বিষয়। আমাকে এভাবে ইনসাল্ট করলো আর এটা তোমার কাছে সাধারণ একটা বিষয় বলে মনে হচ্ছে? আরে মা, বললাম তো ভার্সিটিতে এমন কিছু হতেই পারে, এটা নিয়ে এভাবে রিয়েক্ট করার কোনো কিছু নেই। যাওয়ার কোনো রুমে গিয়ে বিশ্রাম নাও, আর আগামীকাল থেকে কিন্তু এরকম কোনো কিছুই করবে না। ভার্সিটির ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হওয়ার পর তবে বাসায় আসবে। এই বলে প্রিয়াঙ্কার বাবা বাসা থেকে বের হয়ে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। আর এইদিকে প্রিয়াঙ্কা যখন নিজের রুমে গিয়ে ভার্সিটির ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে তখনই বাসা থেকে বের হয়ে চলে গেল। সারাদিন বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিল আর তারপর রাত 10টার দিকে বাসায় ফিরে আসলো। ইতিমধ্যে প্রিয়াঙ্কার বাবা অফিস শেষ করে বাসায় ফিরে এসেছিলেন। প্রিয়াঙ্কা প্রতিদিনই এরকম সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে যায় আর রাত 10টা-11টায় বাসায় ফিরে আসেন। তাই এ ব্যাপারে আর এখন তার মা বাবা সেরকম কোনো প্রশ্ন করেন না, কারণ তার কাছে এসব প্রশ্ন অর্থহীন, এসবের কোনো মানেই হয় না। তাই তিনি প্রিয়াঙ্কাকে আর কোনো প্রশ্ন করলেন না। প্রিয়াঙ্কা বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলেও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার যথাসময়ে ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই তার বাবা প্রিয়াঙ্কাকে বলতে থাকে, মা, তুমি ভার্সিটিতে যাচ্ছ? আমার তো এই ভার্সিটিতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তুমি তো এমনভাবে বলছো যেন আমি এখানে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাই তো তোমার কথা রাখতেই বাধ্য হয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, তোমাকে তো যেতেই হবে, না গিয়ে তখন উপায় নেই, কারণ ওটা ভার্সিটি, এখানে সবাই পড়াশোনা করতে আসে। যে যাই কিছু বলুক না কেন, সে সব কিছুই শুনলে তোমাকে চলবে না। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথার উত্তর না দিয়ে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল। সে প্রতিদিনের মতোই হাই স্পিডে গাড়ি চালালো। ঠিক আজকেও সেরকম কাজটাই হলো। আশিক গতকালকের মতোই ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কার গাড়ি একটুর জন্যই আশিকের গায়ে লেগে যাচ্ছিল।
আশিক কোনোরকম নিজেকে বাঁচিয়ে নেয়। প্রিয়াঙ্কা ক্যাম্পাসের ভিতরে গিয়ে গাড়িটাকে পার্ক করলো, আর এদিকে আশিক রেগে ফুসফুস করতে করতে প্রিয়াঙ্কার সামনে গিয়ে দাঁড়ালো। প্রচণ্ড পরিমাণ ক্ষেপে চোখ দুটো আগুনের গোলার মতো লাল করে প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই মেয়ে, কি সমস্যা তোমার? তোমাকে না গতকাল বলেছি এভাবেই ভার্সিটির সামনে হাই স্পিডে গাড়ি চালাবে না? আমিও তো তোকে বলেই দিয়েছি, আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি যেটা করছেন সেটা কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না, এই আমি আপনাকে বলে দিলাম। যদি তোর এরকমটাই মনে হয়ে থাকে আমি বেশি বাড়াবাড়ি করছি, তাহলে সেটা এখন তুই কি করবি সেটা বল। এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে এবং এর জন্য কিন্তু আপনাকে একটা বিশাল মূল্য চুকাতে হবে, এই আমি বলে দিলাম। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কাও তখন আর কোনো দিকে না তাকিয়ে ক্লাসরুমে চলে আসে। প্রিয়াঙ্কা ক্লাসরুমে এসেই দেখতে পেল সামনের সারিতে সবাই বসে পড়েছে, একটা সিট খালি নেই। কিন্তু সে বরাবরই সামনের সিটে বসতে অভ্যস্ত, তাই একজনের ব্যাগ পেছনে রেখে সে ওই জায়গায় বসে পড়ল। এদিকে কিছুক্ষণের মধ্যেই ঘন্টা পড়ে যাওয়াতে সবাই ক্লাসরুমে চলে আসে, এক এক করে নিজেদের জায়গায় বসছিল। তখনই আশিক দেখতে পেল প্রিয়াঙ্কা তার জায়গায় বসে আছে। এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আমার জায়গায় বসে আছেন কেন? এখানে আমার ব্যাগ রাখা, সেটা আপনি দেখতে পাননি নাকি? কই, এখানে তো আমার ব্যাগ রাখা। আশিক তখনই ব্যাগের দিকে তাকিয়ে দেখলো এটা তার ব্যাগ নয়। তখনই আশিক তার পরে খুঁজতে লাগলো আর দেখতে পেল পিছনের সিটে তার ব্যাগ রাখা আছে। এটা দেখে আশিক একটু রেগে গেল, কারণ সে প্রতিদিন এবং সবসময় সামনের সিটে বসে। তার বন্ধু কিংবা ক্লাসের অন্য কেউ কখনোই তার ব্যাগ অন্য জায়গায় সরিয়ে রাখে না। এমনকি ক্লাসে তো এমনটা হয় যে আশিকের বন্ধুরা তার জন্য সামনের একটা সিট খালি রেখে দেয়। আশিক পিছনে বসে পড়া বুঝতে পারে না তাই, কিন্তু আজ এরকমটা হবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তখনই প্রচণ্ড পরিমাণ ক্ষেপে গিয়ে আশিক প্রিয়াঙ্কার ব্যাগটা সামনের সিট থেকে নিয়ে পিছনে ঢিল মেরে ফেলে দিল, আর প্রিয়াঙ্কার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে উঠে দাঁড় করালো আর বলতে লাগলো, এটা আমার জায়গা ম্যাডাম, এখানে বসার দুঃসাহস ভার্সিটির কারোর নেই। এই বলে প্রিয়ঙ্কাকে সেখান থেকে সরিয়ে দিয়ে নিজের জায়গায় আশিক ব্যাগ নিয়ে বসে পড়ল। প্রিয়ঙ্কার রাগে গোছগোছ, সে সবকিছু আর সহ্য করতে পারছে না। তখন সে ওই জায়গায় আর এক মুহূর্ত দেরি না করে প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল আর প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, স্যার, আপনি এক্ষুনি আমার সঙ্গে আমাদের ক্লাসরুমে চলুন। প্রিয়ঙ্কার এমন কথা শুনে প্রিন্সিপাল স্যার বেশ অনেকটাই অবাক হন। তাই তিনি প্রিয়ঙ্কাকে বলতে থাকেন, কি ব্যাপার মা, কি হয়েছে সেটা আমাকে বলো, আমি দেখছি। না স্যার, দেখলে হবে না, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। এই বলে প্রিন্সিপাল স্যার ওই মুহূর্তে প্রিয়ঙ্কার সঙ্গে ক্লাসরুমে যেতে না চাইলেও প্রিয়ঙ্কা প্রিন্সিপাল স্যারকে জোর করে ক্লাসরুমে নিয়ে গেল আর তারপর একটু আগেই ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা প্রিন্সিপাল স্যারকে খুলে বলল। সমস্ত ঘটনা শোনার পর প্রিন্সিপাল স্যার প্রিয়ঙ্কাকে বলতে লাগলো, দেখো প্রিয়াঙ্কা, এখানে ভুলটা তোমার। আশিক কোনো ভুল করে নাই, কারণ সে প্রতিদিন এখানে বসে। এটি কি কারোর বাবার সম্পত্তি নাকি যে তাকে প্রতিদিন এখানেই বসতে হবে? আজ তো এখানে আমি বসেছিলাম, তাহলে কেন সে আমার সঙ্গে এরকম অসদাচরণ করেছে? তুমি প্লিজ একটু শান্ত হও, আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। অন্য পাশে তো আরও সামনের সিট আছে, তুমি আগামীকাল থেকে অন্য পাশের কোনো সামনের সিটে বসে যেও, কিন্তু এই সিটে নয়। এই বলে প্রিন্সিপাল স্যার আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রিয়ঙ্কা তখন রাগে ফুসফুস করতে করতে বাধ্য হয়ে পিছনের সিটে গিয়ে বসল। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। ইতিমধ্যে এক কেটে গেল প্রায় সপ্তাহখানেকের মতো। এখন আর প্রিয়ঙ্কা আশিকের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে চায় না। আশিকও প্রিয়ঙ্কার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে, আর এই ব্যাপারটা লক্ষ্য করে আশিকের সব বন্ধুরা। তাদের এভাবে থাকাটা একদম সহ্য করতে পারছিল না আশিকের সব বন্ধুরা। তাই তো আশিকের সব বন্ধুরা মিলে প্ল্যান করলো প্রিয়ঙ্কা এবং আশিকের মধ্যে একটা নতুন করে ঝামেলা তৈরি করতে হবে, কিন্তু সেটা কি করে করবে এটাই ভেবে পাচ্ছি না তারা। তখনই হঠাৎ করে তাদের মাঝখান থেকে আশিকের এক বান্ধবী বলে ওঠে, সামনেই আশিকের বার্থডে আসছে। প্রতি বছরই আশিকের বার্থডেতে ভার্সিটিতেও ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়। সেই প্রোগ্রামে ইনভাইট করা হবে প্রিয়াঙ্কাকে, আর সেখানে একটা কিছু করার চিন্তা করতে হবে।
যেমন চিন্তা তেমনই কাজ। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আশিকের বার্থডে চলে আসে। আশিকের সব বন্ধুরা তাদের পরিকল্পনা অনুযায়ী প্রিয়ঙ্কাকেও সেই অনুষ্ঠানে ইনভাইট করে, কিন্তু এটা কোনোভাবেই জানতে দেয় না বার্থডে আশিকের ছিল। এদিকে ভার্সিটিতে তারা সমস্ত কিছুর অ্যারেঞ্জ করে এবং অপরদিকে প্রিয়ঙ্কার কাছে সবকিছু গোপন রেখে সেই অনুষ্ঠানে প্রিয়ঙ্কাকে নিয়ে আসে। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। আশিক কেক কাটতে গেল আর তখনই প্রিয়ঙ্কাকে সেখানে চোখ বন্ধ করে নিয়ে আসা হলো। প্রিয়ঙ্কাকে দেখে আশিক অনেকটাই অবাক হলেও মুখ বন্ধ করে থাকে, কারণ তার বন্ধুরা তাকে ইশারায় চুপ থাকতে বলেছিল। কেক কাটা হবে তার ঠিক আগ মুহূর্তেই প্রিয়ঙ্কার চোখ খুলে দেওয়া হলো। তার চোখের ওপর থেকে কালো কাপড়ের টুকরোটা সরিয়ে নেওয়া হলো। প্রিয়ঙ্কা চোখ খুলেই দেখতে পেল তার সামনে আশিক দাঁড়িয়ে আছে, আর সামনে যে বার্থডে কেক রাখা আছে তাতে আশিকের নাম লেখা। এটা দেখে প্রিয়ঙ্কা একটু বেশি রেগে গেল। সে ওই মুহূর্তে সেখান থেকে চলে যেতে চাইছিল, কারণ আশিকের আজ জন্মদিন, আর এই জন্মদিনে কোনো প্রবলেম ক্রিয়েট হোক এটা সে চাইছিল না। তখনই পিছন থেকে আশিক বলতে থাকে, এখান থেকে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার জন্মদিনের প্রোগ্রামে এসে কোনো ভিক্ষুকও ফিরে যায় না। কথাটা প্রিয়ঙ্কার গায়ে লেগে গেল। সে কখনো ভাবতেও পারেনি আশিক এরকম ছোট কথা উচ্চারণ করতে পারে। সেও তখন চিৎকার করে বলতে লাগলো, এমন কেক আমার বাড়ির কাজের লোকরাও খায় না। আর আমি যদি জানতাম এখানে তোর মতো ছোট লোকের বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছে, তাহলে আমি কখনোই এখানে অ্যাটেন্ড করতাম না। এই বলে প্রিয়ঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিকের বন্ধুরা তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারা ভাবতেও পারেনি এরকম কিছু একটা হতে পারে। কিন্তু যাই কিছু হোক, আজকের এই দিনটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। হাজার হোক আশিকের বার্থডে বলে কথা, তাই তার বন্ধুরা বিষয়টাকে সামালোর জন্য আশিককে বলতে থাকে, দোস্ত প্লিজ, যা হয়েছে ভুলে যা। আমরা বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে, তাহলে আমরা ওকে কখনো এভাবে ডাকতাম না। প্লিজ আমাদের ক্ষমা করে দে। আরে না ভাই, তোরা কেন এভাবে বলছিস? এখানে তোদের কোনো দোষ নেই। যত দোষ তো এই ফাজিল মেয়েটার। এই মেয়েটা নিজেকে কি মনে করে আমি তো সেটাই ভাবতে পারি না। নিজেকে কি খুব বেশি কিছু মনে করে নাকি? দোস্ত প্লিজ বাদ দে এসব কথা, চল শুরু করা যাক। আশিকও তখন আর সেসব কিছু নিয়ে আর কথা বাড়ালো না। সে তার বন্ধুদের কথা অনুযায়ী কেক কাটতে শুরু করলো, আর তারপর সে তার বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। এদিকে প্রিয়ঙ্কা রেগে আগুন হয়ে আছে। কেন তাকে এভাবে এই ছেলেটার বার্থডে প্রোগ্রামে তাকে ইনভাইট করে অপমান করা হয়েছে সেটার জন্য। কেটেছে দেখতে দেখতে কেটে গেল আরও 2-3 দিন। সেদিনও আশিক ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে, আর ওই মুহূর্তেই প্রিয়ঙ্কা হাই স্পিডে গাড়ি চালিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। এটা দেখে তৎক্ষণাৎ রেগে গেল আশিক আর প্রিয়ঙ্কার দিকে এগিয়ে যায়। সুগারের দরজাটা খুলে প্রিয়ঙ্কার হাত ধরে টেনে বাইরে বার করে আশিক, আর তখনই প্রিয়ঙ্কার গালে একটা ট্যাশ করে চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই বেয়াদব মেয়ে, তোমাকে কতবার বলেছি এভাবে অন্তত ভার্সিটির সামনে হাই স্পিডে গাড়ি চালাবে না, কিন্তু তারপরেও তুমি কেন আজ আবার ঠিক একই কাজটা করেছো? এখনো পর্যন্ত তার মা বাবা কখনো তার গায়ে ফুলের আঁচটুকু পর্যন্ত লাগতে দেয়নি, সেখানে আশিক তার গালে 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে। এটা সে আর সহ্য করতে পারছিল না। রেগে আগুন হয়ে আশিকের দিকে তেড়ে যায় প্রিয়ঙ্কা, আর সে হাত গুছিয়ে আশিকের থাপ্পড় দিতে গেলে আশিক নিজেই প্রিয়ঙ্কার হাত ধরে একটা হেঁচকা টান দিয়ে পিছন থেকে হাত মুচড়ে দিয়ে বলতে থাকে, কি মনে করো তুমি নিজেকে খুব বিশাল কিছু? কিন্তু আমার কাছে তুমি কিছুই না, বুঝতে পেরেছো? তোমার মতো হাজারটা মেয়ে আমার পিছনে লাইন মারে, নিজেকে ঐশ্বরিয়া ভাবা ছেড়ে দাও। এদিকে প্রিয়ঙ্কা হাতেও প্রচণ্ড ব্যথা পায়। আশিক প্রিয়ঙ্কার হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই প্রিয়ঙ্কা পিছন থেকে আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, ইউ বাস্টার্ড, পরিচয়হীন বেজন্মা ছেলে কোথাকার। আশিক খুব ভালোভাবে পড়তে পারে। প্রিয়ঙ্কা তাকে উদ্দেশ্য করেই এই কথাটা বলেছে। আশিক তখন নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সেখান থেকে ফিরে এসে আবারও প্রিয়ঙ্কার গালে ঠাস ঠাস করে ব্যাস কয়েকটা চড় বসিয়ে দেয়, আর বলতে থাকে, শোন, তুই মেয়ে বলে তোকে এখনো ইজ্জত দিয়ে কথা বলছি। তুই যদি আর একটু বাড়াবাড়ি করেছিস তাহলে এর পরিণাম এতটা ভয়াবহ হবে যতটা তুই কোনোদিন কল্পনাও করিসনি। তুই আমার গায়ে হাত তুলেছিস, তার জন্য তো তুই যেটার যোগ্য তোকে সেটাই বলেছি। তুই এটাই ডিজার্ভ করিস, এর চাইতে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না, ছোট লোক কোথাকার। এই বলে প্রিয়ঙ্কা সেখান থেকে চলে গেল। আশিক নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। ভার্সিটির ক্যাম্পাসে বসেছিল তার বন্ধুরা। আশিককে দেখে তার বন্ধুরা এগিয়ে আসে। এভাবে আশিককে কখনো রেগে থাকতে দেখা যায়নি, তাই তো আশিকের বন্ধুরা সবাই তাকে প্রশ্ন করতে থাকে কি হয়েছে তাদেরকে খুলে বলার জন্য। আশিক প্রথমে বলতে না চাইলেও তার বন্ধুদের জোড়াজড়িতে সে আর নিজের মুখ বন্ধ করে রাখতে পারল না।
অতঃপর সে তার বন্ধুদেরকে ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুনে তার বন্ধুরা সবাই অনেকটাই অবাক হয়ে যায়, কারণ আশিকের সঙ্গে এরকম আচরণ করবে সেরকম দুঃসাহস এখনও পর্যন্ত ভার্সিটির কোনো স্টুডেন্টের হয়ে ওঠেনি, যেটা প্রিয়াঙ্কা দেখিয়েছে। কারণ আশিকই ভার্সিটিতে আর 5টা সাধারণ ছেলের মতো চলাফেরা করলেও তার ফ্যামিলির অবস্থা কিন্তু আর 5টা সাধারণ ফ্যামিলির মতো নয়। আশিক কোটিপতি বাবার একমাত্র আদরের রাজপুত্র, কিন্তু সে বিলাসিতার জীবন চায় না। সে নিজের মতো করে একটা সুন্দর জীবন গড়তে চায়, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, যেখানে থাকবে না কারো হুকুমদারিত্ব। সে নিজের মতো করে চলতে পারবে, কিংবা দিন শেষে কেউ তাকে বলবে না যে বাপের টাকায় ফুটানি করছে। সে নিজের ইনকামে চলার চেষ্টা করে, আর সেজন্য এই বয়সেই টিউশনি করায়, প্লাস পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে, যা থেকে মোটামুটি তার ভালো একটা আর্নিং আসে এবং সে খুব ভালোভাবেই চলে যেতে পারে। এভাবেই চলে তার দিন। তার মা বাবা যদিও নিজের ছেলেকে এভাবে দেখতে চান না, তারা অনেক রিকোয়েস্ট করেন আশিকই যাতে নিজেদের বাড়িতে ফিরে যায় আর উৎসব বিলাসী জীবনযাপন করে, কিন্তু আশিক সেটা কখনোই করে না। অপরদিকে আজ আশিকের মা বাবার বিবাহবার্ষিকী। প্রতি বছর এই দিনটাতে আশিক কখনো বাইরে সময় কাটায় না। ভার্সিটি ছুটি হওয়ার পর সোজা হোস্টেলে ফিরে গেল। সেখান থেকে রেডি হয়ে সোজা বাসায় যাওয়ার পথে মা বাবার জন্য নিজের পয়সায় কিনা কিছু উপহার সামগ্রী এবং তাদের বিবাহবার্ষিকীতে কাটবে বলে একটা কেক নিয়ে বাসায় প্রবেশ করে। আশিকের মা বাবা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নিজ সন্তানের জন্য। তারা খুব ভালো করেই জানেন যথাসময়ে আশিক তাদের বাড়িতে পৌঁছে যাবে, সেজন্য মা বাবা দুজনেই অপেক্ষা করতে থাকে এবং আশিকও যথাসময়ে পৌঁছে গেল। অতঃপর আশিকের সঙ্গে নিয়ে আশিকের মা বাবা বিবাহবার্ষিকী উদযাপন করান এবং আশিক নিজের ইনকামে কিনা উপহার সামগ্রী মা বাবার হাতে তুলে দেন। আশিকের বাবা তখন আশিককে নিজের বুকে টেনে নিয়ে বলতে থাকেন, আর এরকমটা করিস না বাবা, তোর এই দূরত্ব আমরা মেনে নিতে পারছি না। আমি চাই তুই আমাদের কাছে থাক। কিসের অভাব আছে আমাদের, যার কারণে তোকে এখনই নিজের ইনকামে চলতে হবে? আল্লাহর রহমতে আমার তো সব কিছু আছে। এইটুকু যদি তুই দেখে শুনে রাখতে পারিস, আমাদের 7 পুরুষ বসে খেতে পারবে। দেখো বাবা, যা কিছু আছে সব কিছুই তো তোমার এবং দাদাভাই রেখে যাওয়া সম্পত্তি। এখানে তো আমার কোনো কিছুই নেই। আমি নিজেকে কিছু একটা করতে চাই, সেটা তোমাদেরকে কেন বোঝাতে পারছি না। বাবা, এই যুগে এসে তুই শূন্য থেকে শুরু করে সত্যিই কিছু করতে পারবি না। তাই বলছি কি, তুই বাসায় ফিরে আয় আর আমাদের কথা মেনে চল। তুই আর হোস্টেলে যাস না। হ্যাঁ রে বাবা, তোর আম্মু একদম ঠিক কথাই বলেছে। আমরা কেউই চাই না তুই বাইরে যাস। তুই বাসায় থেকেই পড়াশোনা কর। কিন্তু আশিক তার বাবা মায়ের কোনো কথাই শুনল না। বিবাহবার্ষিকীর প্রোগ্রামে শেষ হওয়া মাত্রই সে বাসা থেকে বের হয়ে চলে আসে সোজা হোস্টেলে। তারপর থেকে সেখানে থেকেই আবারও পড়াশোনা কন্টিনিউ করতে থাকে। এভাবে দেখতে দেখতে মোটামুটি 1 মাস সময় কেটে গেল। এদিকে সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কা আর ভার্সিটির সামনে এসে এত স্পিডে গাড়ি চালায় না, কিংবা ভার্সিটির কোনো স্টুডেন্টের সঙ্গেও খারাপ আচরণ করে না। নিজেকে পরিবর্তন করে নিতে শুরু করেছে, কারণ সেই দিন প্রিয়াঙ্কা বাসায় গিয়ে রেগে মেগে তার বাবার কাছে আশিকের নামে অনেক নালিশ করে। প্রিয়াঙ্কার বাবা বিষয়টা বুঝতে পেরে আশিককে কোনো কিছু না বলে বা কোনো নালিশ না করে তিনি নিজের মেয়েকেই সবকিছু বুঝিয়ে বলেন। অতঃপর প্রিয়াঙ্কা বিষয়টা বুঝতে পারে আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। প্রিয়াঙ্কা যখন শুরুর দিকে ভার্সিটিতে আসতো তখন শর্ট জামাকাপড় পরে ভার্সিটিতে আসতো, আর এখন সে 3 পিস পরতেও শুরু করেছে, যে ব্যাপারটা ভার্সিটির সবাইকে খুবই অবাক করছে। এই তো সেদিন আশিক এবং তার বন্ধুরা সবাই ক্যাম্পাসে বসেছিল, তখনই প্রিয়াঙ্কা ভার্সিটিতে এসে প্রবেশ করে গাড়িটাকে পার্কিং করে রেখে ক্লাসরুমের দিকে অগ্রসর হচ্ছিল। তখনই পিছন থেকে আশিকের এক বন্ধু বলে ওঠে, আচ্ছা দোস্ত, ব্যাপারটা কি বুঝতে পারছি না। ম্যাডাম কি তোর জন্য নিজেকে পরিবর্তন করে ফেলেছে নাকি? প্রিয়াঙ্কা কথাটা শুনতে পায় আর তখনই পিছন ফিরে রাফির সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি এই কথাটা কেন বলেছো জানি না, তবে আমার নিজেকে পরিবর্তন করার পেছনে কোনো মানুষের কোনো অবদান নেই। আমি ইচ্ছাকৃত নিজেকে পরিবর্তন করেছি। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আশিক এতক্ষণ ধরেই চুপচাপ সবকিছু শুনছিল, আর তখনই সে রাফিকে একটা থাপ্পড় মেরে বলতে থাকে, এই তোদের কি জীবনেও মানুষ হওয়ার কোনো ইচ্ছে নেই নাকি? নাকি তোরা মানুষ হবি না, এরকমটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিস? আরে ভাই, এরকমটা ভাবার কি আছে? ম্যাডামকে দেখছি ইদানিং পরিবর্তন হয়ে গেছে। সেদিন তোর হাতে যা মাইরটাই না খাইছে। সে অন্যায় করেছে, সেই জন্যই মায়ের খেয়েছে। শুধু সে না, অন্য কেউ যদি আমার মা বাবাকে অসম্মান করে কোনো কথা বলে, তাকেও আমি এক মুহূর্তের জন্যেও ছাড়ব না। পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে আমার মা বাবা। অতঃপর আশিকের বন্ধুরা আর কথা বাড়ালো না। তারা কথা ঘুরিয়ে নিয়ে নিজেদের মতো আড্ডা দিতে লাগলো। আর এভাবেই চলে গেল মোটামুটি 20 মিনিট মতো সময়।
আর এদিকে ক্লাসের টাইম হয়ে যাওয়ায় ঘন্টা পড়ে গেল আর তারপর সবাই আবারও ক্লাসরুমে চলে আসলো। এভাবেই যেতে থাকে দিনকাল। অপরদিকে এদিকে আশিক আর প্রিয়াঙ্কার মাঝে যে শত্রুতা মনের ভাবটা ছিল এখন সেটা অনেকটাই কেটে গেছে। সেদিন হঠাৎ করেই আশিক সাইকেল চালিয়ে ভার্সিটিতে আসছিল। পিছন থেকে একটা প্রাইভেট কার এসে তার সাইকেলের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। আশিক ছিটকে পড়ে গেল এবং পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেল। অপরদিকে যেই গাড়িটা আশিকে ব্যথা দিয়েছে সে এক মুহূর্তেও সেখানে না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করে। এদিকে তখনই ওই মুহূর্তেই ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করে আর কাছাকাছি এসে গাড়িটা দাঁড় করায়। তারপর গাড়ি থেকে নেমে আশিকের দিকে এগিয়ে গেল। আশিক ব্যথায় কাতরাচ্ছিল। প্রিয়াঙ্কার কোনো কিছু চিন্তা না করে তাড়াহুড়ো করে আশিককে নিজের গাড়িতে ওঠালো আর তারপর নিজেই দায়িত্ব নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করে দিয়ে তারপর প্রিয়াঙ্কা চলে আসছিল। তখনই আশিক প্রিয়াঙ্কাকে নিজের কাছে ডেকে নিয়ে আর বলতে থাকে, সব কিছুর জন্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা তখন আশিকের কথার কোনো জবাব দিল না, চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে আশিকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার মা বাবা এক মুহূর্ত দেরি না করে হসপিটালে চলে আসেন। ছেলের মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর বলতে থাকেন, তোকে আগেই বলেছিলাম বাসায় চলে যেতে। তুই যদি গাড়ি নিয়ে চলাফেরা করতে তাহলে কি আজ তোর সঙ্গে এরকম কিছু একটা হতো? আরে বাবা, সেরকম কিছুই হয়নি। পায়ে সামান্য একটু ব্যথা পেয়েছি। 2-3 দিন বিশ্রাম নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাকে এত টেনশন করতে হবে না। তুই কতটুকু ব্যথা পেয়েছিস সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোকে আর এক মুহূর্ত আমরা হোস্টেলে থাকতে দেব না। আজ এবং এই মুহূর্তে তোকে নিয়ে আমরা বাসায় চলে যাব। এই বলে আশিক তখন তার আব্বু আম্মুর সঙ্গে বাসায় যেতে না চাইলেও তার আব্বু আম্মু এক প্রকার জোর করেই তাকে বাসায় নিয়ে গেল। এরপর কেটে গেল মোটামুটি প্রায় 15 দিন মতো সময়। ইতিমধ্যে আশিক সুস্থ হয়ে ওঠে আর ভার্সিটি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। যদিও আশিকের বাবা মা তাকে বারবার বলছিল আর কটা দিন বাসায় থেকে বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু আশিক কোনো কথাই শুনছিল না। সে পড়াশোনায় যথেষ্ট মনোযোগী এবং ভালো একজন স্টুডেন্ট। এভাবে কোনো কারণ ছাড়াই বাসায় বসে থাকতে সে একদমই নারাজ। তাই তো তার মা বাবা নিষেধ করা সত্ত্বেও সে বাসায় বসে না থেকে ভার্সিটিতে চলে গেল। এদিকে আশিক ভার্সিটিতে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা ক্যাম্পাসের একপাশে একটা গাছের ছায়ায় বসে আছে। আশিক তার দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কা তাকে দেখতে পেয়েও না দেখার ভান করে বসে আছে। আশিক প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসে আর তারপরই প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে থাকে, সব কিছুর জন্য সরি। প্লিজ আমাকে কি একবারের জন্যও ক্ষমা করে দেওয়া যায় না? প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলো না, চুপচাপ সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই আশিক পেছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে টান দিতেই প্রিয়াঙ্কা আশিকের এক টানে একদম আশিকের কোলে চলে আসে। একদম আশিকের বুকের সঙ্গে প্রিয়াঙ্কার বুক লেগে যায়। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল প্রিয়াঙ্কা। আশিক কিছুই বুঝতে পারল না হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। এদিকে আশিক কোথা থেকে বুকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। হচ্ছে কি এসব? আমাকে ছেড়ে দাও বলছি। ভার্সিটির সমস্ত স্টুডেন্টরা সবকিছু দেখছে। কিন্তু আশিক প্রিয়াঙ্কার কোনো কথাই শুনছে না। সে তখনও প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এদিকে ততক্ষণে ভার্সিটির অনেক স্টুডেন্ট সেখানে এসে জমায়েত হয়ে গেছে। প্রিয়াঙ্কা আশিকের কাছ থেকে নিজেকে সারানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। কিন্তু আশিকের একটাই কথা, প্রিয়াঙ্কা যতক্ষণ পর্যন্ত নিজের মুখে এটা স্বীকার না করবে সে আশিককে ক্ষমা করেছে, ততক্ষণ পর্যন্ত সেই প্রিয়াঙ্কাকে কোনোভাবেই ছেড়ে দিবে না। অবশেষে প্রিয়াঙ্কা যখন বুঝতে পারল এসব কথায় কোনো কাজ হবে না, তখন সে বাধ্য হয়েই আশিককে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, কারণ সেদিন ভুলটা আমারও ছিল। তোমাকে এইভাবে এতগুলো কথা বলা একদমই আমার উচিত হয়নি। পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। এই বলে প্রিয়াঙ্কা আশিকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ক্লাসরুমের দিকে অগ্রসর হয়। আর এদিকে আশিকের সব বন্ধুরা এতক্ষণ ধরে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমার শুটিংয়ের মতো দেখছিল। প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যাওয়া মাত্রই আশিকের সব বন্ধুরা আশিকের কাছে চলে আসে আর তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কিরে দোস্ত, তলে তলে টেম্পো চালাও আর আমরা গেলে বলো হরতাল। না রে দোস্ত, ব্যাপারটা সেরকম কোনো কিছুই না। আসলে আমি তোদেরকে বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। শোন না দোস্ত, মেয়েটাকে সত্যি আমার পছন্দ হয়েছে। সেটা প্রথম দিন থেকে আমরা বুঝতে পারছি। তোমার যে মনে প্রেমের লাড্ডু ফুটেছে। যাই হোক, এসব কিছু নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। যা ব্যবস্থা করার সব কিছু আমরাই করে দেব।
এই বলে আশিকের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে হু হু করে হেসে ওঠে। আশিক তাদের হাসিকে কোনো পাত্তা না দিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। এরপর দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় কেটে গেল। ইতিমধ্যে আশিক অনেকবার প্রিয়াঙ্কার সঙ্গে নিজের থেকে কথা বলেছে। এখন প্রিয়াঙ্কাও আর কোনো অহংকার দেখায় না। আশিকে যখন কথা বলতে চায় তখন সে আশিকের সঙ্গে কথা বলে। এভাবেই কাটতে থাকে তাদের দিনগুলো। ইতিমধ্যেই আশিক এবং প্রিয়াঙ্কার মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আশিক প্রিয়াঙ্কাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। তবে এটা সে প্রিয়াঙ্কাকে কোনোভাবেই বলে উঠতে পারছে না। যদিও সে অনেকবার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আর সফল হয়ে উঠছে না। এদিকে সামনেই ভ্যালেন্টাইন ডে, তাই আশিক ঠিক করলো সেদিনই সেই প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে এবং নিজের মনের কথা প্রিয়াঙ্কাকে খুলে বলবে। তারপর যা হয় দেখা যাবে। দেখতে দেখতে সেই দিনটা চলেও আসলো। আশিক তার বন্ধুদের সবার সঙ্গে আলোচনা করেই ঠিক করে নেয় এই দিনই সে প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে। যেমন চিন্তা তেমনি কাজ। সেদিন একদম সকাল সকাল আশিক ভার্সিটিতে চলে আসে। আর আগে থেকেই তো সে তার বন্ধুদেরকে সবকিছু বলে রেখেছিল, তাই সেদিন তাদের ক্লাসের কোনো স্টুডেন্ট আগেভাগে ক্লাসরুমে প্রবেশ করেনি। আশিক পরিকল্পনা অনুযায়ী ক্লাসে বসেই প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছিল। ক্লাসের দরজা জানালা সব কিছুই বন্ধ ছিল, লাইট অফ ছিল, ওই রুমটা একদম অন্ধকার। আর তার ভিতরেই বসে অপেক্ষা করছে আশিক তার ভালোবাসার মানুষটার জন্য। তাকে বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হলো না। মোটামুটি 20 মিনিটের মধ্যেই প্রিয়াঙ্কা ভার্সিটিতে চলে আসে। ক্যাম্পাসে এসে সেরকম কাউকে দেখতে পেল না, তাই সে ক্যাম্পাসে দেরি না করে ক্লাসরুমে চলে আসে। কিন্তু ক্লাসরুমে এসে বসে আরও বেশি অবাক হয়, কারণ ক্লাসের দরজা জানালাও বন্ধ ছিল, লাইট অফ ছিল। সে আস্তে আস্তে রুমের দিকে পা বাড়ায়। যেই না লাইটের সুইচ টিপে লাইট অন করতে যাবে অমনি সে ভূত দেখার মতো চমকে গেল। কারণ আশিক খুব ভালো করেই জানত প্রিয়াঙ্কা ক্লাসরুমে এসে যখন দেখতে পাবে ক্লাসরুমের লাইট অফ করা আছে তখনই প্রিয়াঙ্কা লাইট অন করতে চাইবে। আর আশিক ওই জায়গাটাতেই গিয়েই দাঁড়িয়ে রইল যেখানে কিনা ওই সুইচ বোর্ড রয়েছে। প্রিয়াঙ্কা আশিককে দেখা মাত্রই চিৎকার দিয়ে সরে যেতে চাইছিল। আর ঠিক ওই মুহূর্তেই আশিক প্রিয়াঙ্কার কোমরে হাত রেখে এক টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আর প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম আশিকের দুই ঠোঁটের ভিতরেই চলে যায়। আশিককে আর কোনো কষ্ট করতে হলো না, একসঙ্গে দুটো কাজ হয়ে গেল। প্রায় 2 মিনিট ধরে লিপট্রেস করার পরেই আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে যায়। প্রিয়াঙ্কা আশিকের থেকে ছাড়া পেয়ে ছিটকে দূরে সরে দাঁড়ালো আর বলতে লাগলো, কি হচ্ছে এসব? আমাকে কি পাগল পাওয়া হয়েছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমার হবু বউটা, তুমি এই পাগলের পাগলি, বুঝলা? মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই লাভ ইউ আমার বউটা, তোমায় আমি ভীষণ ভালোবাসি। ডু ইউ অ্যাকসেপ্ট মাই লাভ রিকোয়েস্ট? এসব কি ফাজলামো হচ্ছে? তুমি আমার ক্লাসমেট, তুমি আমার বন্ধু, কিন্তু ভালোবাসা সেটা তোমার সঙ্গে করা যায় না। প্লিজ প্রিয়াঙ্কা, এরকমটা করো না। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার অহংকার, তোমার রাগ, ইগো, সেই সব কিছুর কারণে আর আমার ভালোবাসা প্রকাশ করা হয়ে ওঠেনি। ওই মুহূর্তেই একসঙ্গে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে আশিকের সব বন্ধুরা। তখন তারাও সবাই একসঙ্গে একই কথা বলতে থাকে। তখন প্রিয়াঙ্কা কোনো কিছুই ভাবতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক ওই মুহূর্তেই আশিকের বান্ধবী আশিককে বলতে থাকে, কি রে হাবলা, তুই এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? প্রপোজ করো কে? আশিক গতকাল রাতেই কিনে রাখা ফুলের তোড়াটা প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, ওগো প্রেয়সী, প্রিয়তমা আমার, যেদিন আমি তোমার চোখের দিকে প্রথমবার তাকিয়েছি সেদিনই তোমার প্রেমে পড়েছি আমি। তুমি আমায় ফিরিয়ে দিও না, তাহলে ভালোবাসা আমায় অবহেলা করবে। তখনই আশপাশ থেকে আশিকের সব বন্ধুরাও প্রিয়াঙ্কাকে ফোর্স করতে থাকে। প্রিয়াঙ্কা যেন আশিকের প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে সবার কথা শুনে প্রিয়াঙ্কাও আশিকের প্রস্তাবে রাজি হয়ে গেল। সেও আশিককে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। আই লাভ ইউ ডিয়ার। লাভ ইউ টু ডিয়ার। অতঃপর এভাবেই শুরু হলো তাদের ভালোবাসার নতুন পথযাত্রা। তাদের পড়াশুনো আর প্রেম দুটোই একসঙ্গে খুব ভালোভাবেই চলছিল। দেখতে দেখতে কেটে গেল মোটামুটি 1 বছর মতো সময়। দুজন দুজনের ভালোবাসায় একদম মগ্ন হয়ে আছে। কেউ কাউকে ছাড়া একটুও কিছু বোঝে না। দুজন দুজনের প্রেমে একদম নিমগ্ন। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসার মুহূর্তগুলো বিষাদময় হয়ে ওঠে। প্রিয়াঙ্কার জীবনে অন্য একজন মানুষের আগমন ঘটে। প্রিয়াঙ্কার খালাতো ভাই অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে, আর তারপরই হঠাৎ করেই প্রিয়াঙ্কাদের বাসায় আসে। সেখান থেকেই তৈরি হয় প্রিয়াঙ্কার অন্য এক পথ চলা। সেদিন ভার্সিটি শেষ করে প্রিয়াঙ্কা বাসায় গিয়ে নিজের রুমের ব্যালকনিতে বসেছিল, তখনই হঠাৎ কেউ একজন তার রুমের দরজায় নক করে বলতে থাকে, মে আই কাম ইন? হ্যাঁ
হ্যাঁ, দরজা তো খোলাই আছে, ভেতরে আসতে পারেন। প্রিয়াঙ্কার অনুমতি পেয়েই রুমের ভিতর প্রবেশ করে রায়ান। রায়ানের সঙ্গে সেই ছোটবেলায় একবার দেখা হয়েছিল, যখন কিনা ক্লাস 10-এ পড়াশোনা করত। আর তারপরেই রায়ান উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে চলে যায়। আর তারপর কখনোই প্রিয়াঙ্কার সঙ্গে তার সেভাবে দেখা হয়ে ওঠেনি। তারপর কেটে যায় দীর্ঘ 5 বছর সময়। আর এই 5 বছর পরেই প্রথম রায়ান বাংলাদেশে এসেছে। রায়ান প্রিয়াঙ্কার রুমের ভিতরে প্রবেশ করেই রুমের চারপাশটা একবার ভালো করে দেখে নিল। রুমের ভিতর প্রিয়াঙ্কাকে দেখতে না পেয়ে ব্যালকনির দিকে অগ্রসর হয় রায়ান। প্রিয়াঙ্কাকে সেখানে দেখতে পেয়ে প্রিয়াঙ্কার পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলতে থাকে, হাউ আর ইউ সুইটহার্ট? আমি অলসো ফাইন। তোমার কি অবস্থা? আর দেশে এসেছো কবে? জানালে না তো একবারও। জানালে কি তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম নাকি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এভাবে হুট করে তোমার বাসায় চলে আসলাম। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু এখন অনেকটাই সুন্দরী হয়ে গেছো আগের চাইতে। তুমি এখনো আগের মতোই রয়ে গেছো, আগের মতোই ফ্লার্টিং করো, একটুও চেঞ্জ হওনি। বিলিভ মি, আমি কোনো ফ্ল্যাট করছি না, যা সত্যি তাই বলছি। তুমি সত্যিই আগের চাইতে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো। ইচ্ছে করছে তোমার গাল দুটো টেনে একটু চুমু খাই। এই যা, একদম ফাজলামো করবে না। সেই জন্যই তো বললাম, তুমি এখনো আগের মতোই ফাজিল হয়ে রয়েছো, একটুও চেঞ্জ হওনি। তোমার পড়াশোনা তো শেষ, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। দেশে আসার সঙ্গে সঙ্গে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি, আর ভাবছি এখন তোমাকে বিয়ে করে একটা সংসার বানাবো। আরো সিরিয়াসলি ম্যাড তোমার? আর ইউ সিরিয়াসলি ম্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার খালাতো বোন হই, আমার সঙ্গে কি তোমার সংসার পাতা যায় নাকি? কেন যাবে না ডিয়ার? তুমি তো আর আমার মায়ের পেটের আপন বোন না। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো, সেই ছোটোবেলা থেকে তোমাকে আমি পছন্দ করতাম। আর অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে বিয়ে না করে দেশে ফিরে এসেছি শুধুমাত্র তোমাকে বিয়ে করব বলে। তাদের দুজনের কথোপকথন শুনতে শুনতেই রুমে প্রবেশ করেন প্রিয়াঙ্কার আম্মু। তখন তিনিও রায়ানের সঙ্গে গলা মিলিয়ে বলতে থাকেন, হ্যাঁ রে মা, রাহেন একদম ঠিক কথাই বলেছে। আমরা তো ছোটবেলা থেকেই তোদের দুইজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম। আর এখন যেহেতু রাহেন পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে, খুব তাড়াতাড়ি তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। কিন্তু আম্মু, সেই ছোটবেলার কথা নিয়ে এখনো বসে থাকলে হবে নাকি? এখন মডার্ন যুগ, সেটা তোমাকে বুঝতে হবে। কেন, আমাকে দেখে কি তোমার আনস্মার্ট গাঁয়া খেতে বলে মনে হয় নাকি? অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে এসেছি, সেখানকার মেয়েরা আমার জন্য পাগল ছিল। আর বাংলাদেশে আসার পর অলরেডি কয়েকশো প্রপোজাল পেয়ে গেছি। তাই আমাকে তুমি অতটাও সস্তা মনে করো না ডিয়ার। আরে ব্যাপারটা একদমই সেরকম নয় যেরকমটা তুমি মনে করছো, কারণ তারপরও ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখা উচিত। কোনো চিন্তা নাই, কাল সকালে তুমি আমার সঙ্গে একটু বের হবে, তোমাকে নিয়ে শহরে একটু ঘোরাঘুরি করব। আর তারপর বিকেলবেলা তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব। আর তাছাড়া আমি কিন্তু অস্ট্রেলিয়া থেকে তোমার জন্য বেশ কিছু শপিং করে এনেছি, তোমার রুমের বিছানার উপর রাখা আছে, দেখে নিও, আশা করি পছন্দ হবে। এই বলে রায়ান সেখান থেকে চলে গেল। আর তখনই প্রিয়াঙ্কার আম্মু আবারও প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ না, তুই আর না করিস না রাহান। ছেলেটা দেখতে ভালো, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করছে, ওর মতো ছেলে পাওয়া যাবে না। তাই আমরা এই সম্বন্ধ হাতছাড়া করতে চাই না। এই বলে প্রিয়াঙ্কার মা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার রুমের ভিতর আসে, আর রুমে এসে দেখতে পায় বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রাখা আছে। সে একটা একটা করে খুলতে লাগলো। অনেকগুলো ড্রেস, সেই সঙ্গে বেশ কিছু জুয়েলারি, খুবই এক্সপেন্সিভ এগুলো। এত দামি দামি জিনিসপত্র দেখে প্রিয়াঙ্কার মাথা কাজ করছিল না। এগুলো কি সত্যি রায়ান তার জন্যই এনেছে? এটা বিশ্বাস করতে পারছিল না সে। প্রত্যেকটা জুয়েলারি, প্রত্যেকটা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের সঙ্গে লাগিয়ে দেখে নিচ্ছিল প্রিয়াঙ্কা। সবগুলো ড্রেস এবং সবগুলো জুয়েলারিতে প্রিয়াঙ্কাকে অনেক সুন্দর মানাচ্ছিল। প্রিয়াঙ্কার মনটা খুশিতে গদগদ করছিল। আর 5টা মেয়ের মতোই, যেমন আর 5টা মেয়ে কখনো দামন ড্রেস পেলে অনেক বেশি খুশি হয়। এর পরের দিন সকাল হতে না হতেই রায়ান প্রিয়াঙ্কাকে কল দেয়। প্রিয়াঙ্কাও সেদিন ভার্সিটিতে না গিয়ে রায়ানের সঙ্গে বাইরে বের হয়ে গেল। এদিকে আশিক ভার্সিটিতে এসে প্রিয়াঙ্কাকে দেখতে না পেয়ে প্রিয়াঙ্কার ফোনে অনেকবার কল দেয়, কিন্তু প্রিয়াঙ্কা ফোনটা সাইলেন্ট করে রাখে, যার কারণে সে আশিকের কলটা রিসিভ করতে পারে না। সারাদিন ঘোরাঘুরি, শপিং আর খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে বাসায় ফিরে আসে প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে মোবাইলটা হাতে নিয়েই দেখতে পায় আশিক তাকে কল করেছিল। একটা দুটো নয়, ৩৬৫টা মিসড কল স্ক্রিনে ভেসে আছে। প্রিয়াঙ্কা এক মুহূর্ত দেরি না করে কলটা ব্যাক করল। আশিক সঙ্গে সঙ্গেই কলটা রিসিভ করল আর চিৎকার করে বলতে লাগল, কি সমস্যা তোমার? আমি সেই কখন থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? আশিক কিভাবে প্রিয়াঙ্কাকে চিৎকার দিয়ে কথা বলায়। প্রিয়াঙ্কাও নিজেকে সামাল দিতে পারল না। সেও আশিকের সঙ্গে তাল মিলিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আমার ইচ্ছে হয়েছে, আমি রিসিভ করিনি। এটা তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তুমি এইভাবে সারের মতো চেঁচামেচি করছো কেন? প্রিয়াঙ্কা, এগুলো তুমি কি বলছো? তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? তুমি ভার্সিটিতে আসোনি, আমি তোমাকে এতগুলো কল দিয়েছি, তুমি একটাবারের জন্যও কলটা রিসিভ করনি। দেখো, এমনিতেই টায়ার্ড লাগছে, আমি তোমার সঙ্গে কথা বলতে বাধ্য নই। ফোনটা রাখতে পারো। এই বলে প্রিয়াঙ্কা আশিকার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আশিক তারপর আবারও অনেকবার ফোন দিল, কিন্তু প্রিয়াঙ্কা আর আশিকের কলটা রিসিভ করল না। আশিক মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু কি আর করবে? প্রিয়াঙ্কা তো আর তার হাতের নাগালের মধ্যেও নেই যে জিজ্ঞাসা করবে কেন প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিয়েছে। তাই বাধ্য হয়ে আসে ফোনটা রেখে দিল। পরের দিন যথাসময়ে আশিক এবং প্রিয়াঙ্কা দুজনেই ভার্সিটিতে আসলো। প্রিয়াঙ্কাকে দেখা মাত্র আশিক দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কার সামনে দাঁড়ালো আর তারপর এসে প্রিয়াঙ্কাকে গতকালকের বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো। আজ আবারও আশিক প্রিয়াঙ্কার গতকালকের ব্যাপারে জিজ্ঞাসা করছে। এটা থেকে প্রিয়াঙ্কা একটু রেগে গেল আর বলতে লাগলো, আচ্ছা, তুমি কি নিজেকে খুব কিছু মনে করো নাকি? তোমার কোনো কাজ থাকতে পারে না, সেজন্য কি অন্য কারোরও কোনো কাজ থাকতে পারে না নাকি? দেখো, তোমার এরকম কোনো কাজ থাকতে পারে না যেটা আমার সঙ্গে তুমি বলতে পারো না। হ্যাঁ, আমি মানছি তোমার কাজ ছিল, কিন্তু কি কাজ সেটা তো তুমি আমার সঙ্গে এখন অন্তত বলতে পারো। দেখো, তুমি তোমার নিজের লিমিটের মধ্যে থাকো। নিজের তো আমাকে কোনো কিছু গিফট করার মতো সামর্থ্য নেই। আমার খালাতো ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছে, সে আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। তারপর আবার কাল আমাকে শপিং করাতে নিয়ে গেছে, এতগুলো শপিং করিয়ে দিয়েছে। আশিকের আর বুঝতে বাকি রইল না প্রিয়াঙ্কা আসলেই তাকে কি বোঝাতে চাইছে। তখনই আশিক নিজেকে সামলে নিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আসলে তোমার কথাটাই সত্যি। আমার মনে হচ্ছে আমি প্রেমিক হিসেবে ব্যর্থ। তোমার চাহিদাগুলো আমি পূরণ করতে পারিনি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, একদম ন্যাকামি করতে এসো না। যাও তো এখন এখান থেকে, আমাকে প্যারা দিও না। আশিক তখন সেখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না, কান্না করতে করতেই চলে গেল। আশিক ক্লাসরুমে বসে আছে, তার বন্ধুরা সবাই তাকে ঘিরে ধরেছে কি হয়েছে সেটা বলার জন্য, কিন্তু আশিক সেদিন আর কাউকে কোনো কিছুই বলল না, চুপচাপ বসে রইল। এদিকে আশিক ক্লাসে মনোযোগ দিতে পারছিল না, বারবার প্রিয়াঙ্কার বলা ব্যবহার তার মনে পড়ছিল। পাশা ক্লাস না করেই বাসায় চলে আসে। বাসায় আসার পর যদিও তার মা বাবাকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু আশিক কোনো উত্তর দিল না। তার পরদিন থেকে আশিক আর ভার্সিটিতেই আসেনি। এদিকে প্রিয়াঙ্কাও আশিক না আসাতে মনে মনে অনেকটাই খুশি হয়। অপরদিকে তার খালাতো ভাইয়ের সঙ্গে যেহেতু তার বিয়ে হওয়ার কথা চলছিল, তাই প্রেমালাপটা খুব ভালোভাবেই চলতে থাকে। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাদের বিয়ের ডেটও ফিক্সড করা হয়। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছুই শেষ হয়ে যায়। আগামীকালকেই তাদের বিয়ে। আজ তাদের বাড়িটা অনেক সুন্দর করে ফুলে ফুলে সাজানো হয়েছে। প্রিয়াঙ্কার দেখতে যেন চোখ জড়িয়ে যাচ্ছে। এমন একটা দিনের জন্য তো সবাই অপেক্ষা করে। প্রিয়াঙ্কাও তার ব্যতিক্রমী নয়। চারদিকে তাকাতেই তার মনটা ভালো হয়ে যাচ্ছিল। তার এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। অপরদিকে আশিকের মনে জ্বলছিল বিরহের আগুন। সেই সব কিছু আর সহ্য করতে পারছিল না, কিন্তু কি করবে সেটাও খুঁজে পাচ্ছি না। কারণ ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়, তখন আর যাই হোক তাকে কোনোভাবেই ফিরিয়ে রাখা যায় না। অপরদিকে আশিক প্রিয়াঙ্কাকে ফিরিয়ে রাখার জন্য কোনো চেষ্টাও করছিল না, কারণ যখন প্রিয়াঙ্কা তাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল, তারপর আর আশিক একবারের জন্য প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার প্রয়োজনও বোধ করেনি। অতঃপর এদিকে প্রিয়াঙ্কার বিয়েটা ধুমধামের সঙ্গে শুরু হয়ে গেল। কিন্তু সমস্যা এসে তৈরি হলো যখন কিনা তাদের বিয়ের মেয়ের কাজ মানে কাবিনার রেজিস্ট্রি করা হচ্ছিল। ছেলে সবার সামনে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমার শ্বশুরের যত সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিতে হবে, তাহলেই এই বিয়ে হবে, নয়তো আমি এই বিয়ে করব না। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তাছাড়া তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে এইসব কথা এখন কোথা থেকে আসছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। একদম নাটক করবে না। নাটক আমার একদম পছন্দ নয়। কি বুঝতে পারছো না তুমি?
নাকি বুঝতে চাইছো না সেটাই বলো। আমাদের বিয়েতে এমনিতেই আমার বাবা কম টাকা পয়সা খরচ করছে না, তোমাকে যথেষ্ট পরিমাণ উপহার সামগ্রী দিচ্ছে, সেখানে আবার তুমি এরকমটা কেন বলছো? আমি তো ভুল কিছু বলছি না। যেখানে তোমার বাবার সমস্ত সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী তুমি, আর বিয়ের পর তো তোমার সব কিছু আমারই হবে। তাই আমি চাইছি বিয়ের আগেই তোমার বাবা সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিক। এই কথাই বাদশাধীন প্রিয়াঙ্কার বাবা। তিনি কোনোভাবে এই প্রস্তাবে রাজি হন না। তাই তো তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকেন, বরপক্ষে যদি এমনটাই দাবি হয় তাহলে আজ এই বিয়ের অনুষ্ঠানে এখানে হবে না। আমি সম্পত্তির বিনিময়ে আমার মেয়েকে কারো ছেলের বউ বানিয়ে পাঠাতে পারবো না। কিন্তু ওই মুহূর্তেই অন্যরকম কথা বলে বসেন প্রিয়াঙ্কার আম্মু। তিনি নিজের স্বামীকে বলেন সমস্ত সম্পত্তি দিয়ে হলেও নিজের বোনের ছেলের কাছেই মেয়েকে বিয়ে দেবেন তিনি, কারণ ছেলের যথেষ্ট শিক্ষিত, চাকরিজীবী, দেখতে ভালো, তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিতে সমস্যা কোথায়। অতঃপর তিনি প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বাবাকে অনেক বুঝিয়ে সাজিয়ে এই বিয়েতে রাজি করান এবং প্রিয়াঙ্কার বাবা বিয়ের দিনই নিজের সমস্ত সম্পত্তি রায়ানের নামে উইল করে দেন। বিয়ের কার্যক্রম শেষ হলে প্রিয়াঙ্কাকে নিয়ে রায়ানদের বাড়িতে চলে আসা হয়। প্রিয়াঙ্কা বাসর ঘরে বসে রায়ানের জন্য অপেক্ষা করছিল। রাত 2টার মতো বাজে। প্রিয়াঙ্কার চোখ লেগে এসেছে বসে থাকতে থাকতে। সে ভাবতেই পারছিল না রায়ান কোথায় চলে গেছে। হঠাৎই দরজা খোলার আওয়াজে প্রিয়াঙ্কা ছিটকে উঠে দাঁড়ালো, আর তখনই দেখতে পেল রায়ান মতকে মাতাল হয়ে রুমে প্রবেশ করছে। প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেল, রায়ানকে সামলে নিয়ে সোফায় বসালো, আর তারপরেই বলতে লাগলো, আরে এসব কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আজ আমাদের বাসর রাত, আর আজকেই তুমি নেশা করে বাড়িতে ফিরে এসেছো? হ্যাঁ করেছি, তাতে তোর সমস্যা কি? আমি আমার বাপের টাকায় নেশা করেছি, তোর বাপের টাকায় তো নেশা করিনি। এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার বাবার সমস্ত সম্পত্তি তো তোমার নামে উইল করে দিয়েছেন। সেসব কথা বাদ দাও, আজ আমাদের বাসর রাত, আজ তুমি এরকমটা কেন করলে? তুই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভেবেছিস নাকি, যে তোর জন্য আমি আমার অভ্যাস পরিবর্তন করব? এটা আমার প্রতিদিনের রুটিন। আমি নেশা না করলে ঘুমাতে পারি না। বলতে বলতে প্রিয়াঙ্কার গায়ে ধরে পড়ল রায়ান। প্রিয়াঙ্কা বুঝতে পারছে না এই মুহূর্তে সে কি করবে আর কি করা উচিত। তারপরও সে নিজেকে সামলে নিয়ে রায়ানের গা থেকে কাপড় চোপড়গুলো খুলে রেখে একটা কম্বল তার গায়ের ওপর দিয়ে দিল। রায়ান ততক্ষণে ঘুমের অতল সাগরে হারিয়ে গেছে। প্রিয়াঙ্কা অনেকক্ষণ বসে বসে কান্না করে আর তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রায়ান যখন নিজেকে সোফায় আর প্রিয়াঙ্কাকে বিছানার উপর আবিষ্কার করে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, জীবনে এত দামি বিছানা দেখিসনি নাকি, যে তুই আমাকে সোফায় শুয়ে দিয়ে নিজে বিছানায় শুয়ে পড়েছিস? আরে তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো তোমার বিয়ে করা বউ। তাছাড়া কাল রাতে তুমি নেশা করে এসে ওখানে ঘুমিয়ে পড়েছিলে। তোমাকে বিছানায় এনে শোয়ানোর মতো শক্তি আমার গায়ে ছিল না। আমিও খুব টায়ার্ড ছিলাম। তাই বলে তুই আমার বিছানায় ঘুমাবি? নাকি ফ্লোরে জায়গা ছিল না? তুই ফ্লোরে ঘুমালি না কেন? রায়ানের এমন ব্যবহারে প্রিয়াঙ্কাকে উত্তর দেবে এটাই ভেবে পায় না। তখনই কেউ একজন তাদের রুমের দরজায় নক করে। প্রিয়াঙ্কা উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখতে পেল তার খালা মানে তার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা কান্না করছে। এটা দেখে রায়ানের আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? মনে হচ্ছে কেউ মরে গেছে। ছোট আম্মু, তোমরা সবাই আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার ছেলে রাতে মদ খেয়ে মাতাল হয়ে এসেছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে কি সব আবল তাবল কথা বলছে। আমার ছেলে এমনই, পারলে মানিয়ে নেই, নয়তো চলে যেতে পারিস। এসব কি বলছো তোমরা? আমার বাবা নিজের সমস্ত সম্পত্তি তোমার ছেলের নামে লিখে দিয়ে আমাকে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, আর এখন এসব কথা বলছো তোমরা? হ্যাঁ একদমই তাই, যা শুনেছিস একদম সত্যি শুনেছিস। যদি ভালো লাগে এখানে থাকতে পারিস, না হলে চলে যেতে পারিস। এই বলে আবারও ঢলতে ঠেলতে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ে রায়ান, আর ঘুমের অতল সাগরে হারিয়ে যায়। এদিকে তখনই আবারও রায়ানের আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, এই যা, কাপড় চোপড় চেঞ্জ করে কিচেনে গিয়ে আমাদের জন্য নাস্তা বানা। কাজের মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, কয়দিন অনেক বেশি কাজের চাপ গেছে তাই। এই বলে প্রিয়াঙ্কার শাশুড়ি মশাই এখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কার একদম কান্না করে দিয়েছে। তার খালা তার সঙ্গে এরকম আচরণ করবে এটা তো সে কোনোদিন কল্পনাও করেনি। অন্য কেউ হলে না হয় মেনে নেওয়া যেত, কিন্তু কি করবেন, নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে, এখন তো আর কারোর মুখের ওপর কথাও বলতে পারে না। তাই সে কারোর সঙ্গে কোনো কথা না বলেই কিচেনে চলে গেল। বাবার বাড়িতে সে কখনোই প্লেট পরিষ্কার করেও ভাত খায়নি, আর আজ সে কিভাবে নাস্তা বানাবে এটাই বুঝতে পারছিল না। অবশেষে অনেক পরিশ্রম করে ডিম ভাজি আর রুটি বানালো। সে
সেগুলোই খাবার টেবিলে নিয়ে রাখল। সকাল 10টা। রায়ান এবং তার আম্মু খাবার টেবিলে আসে। শুধু রুটি আর ডিম দেখে রায়ান এবং তার আম্মু দুজনেই রেগে যান এবং প্রিয়াঙ্কাকে খুব বিশ্রীভাবে গালিগালাজ করেন। প্রিয়াঙ্কা এসব কিছু সহ্য করতে না পেরে রুমে গিয়ে কান্না করতে থাকে। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে ফোন দেন। প্রিয়াঙ্কা তখন এগুলো সহ্য করতে না পেরে তার বাবাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যান। তাই তিনি এক মুহূর্ত দেরি না করে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। আর সেই যাওয়াটাই যেন প্রিয়াঙ্কার জন্য আরও বেশি কাল হয়ে দাঁড়ালো। সেদিন যাওয়ার পর প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি থেকে কেউ আর প্রিয়াঙ্কার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কেটে যায় 6 মাস। একদিন হঠাৎ থেকেই আদালত থেকে অর্ডার আসে প্রিয়াঙ্কাকে এবং তার ফ্যামিলিকে তাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ সেদিন উইলে এই বাড়িসহ সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল প্রিয়াঙ্কার বাবা। তাই কোর্টের আদেশ অনুযায়ী প্রিয়াঙ্কা এবং তার ফ্যামিলিকে বাড়ি ছেড়ে দিতে হয়। প্রিয়াঙ্কার বাবারও তখন বয়স হয়ে গেছিল, কোথাও গিয়ে চাকরি করার মতো উপায় ছিল না। প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার মায়ের জমানো কিছু টাকা পয়সা দিয়ে তারা মোটামুটি 1 বছর মতো চলে যায়, কিন্তু তারপর আর কোনোভাবেই তারা চলতে পারছিল না। তাই প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নিল কোথাও একটা চাকরি বাকরি নেওয়ার ব্যবস্থা করবে। বেশ কয়েকটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু কোথাও চাকরিটা হয়ে ওঠে না। অবশেষে সে একদিন নিউজ পেপারে দেখতে পেল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানিতে কিছু লোক নিয়োগ করা হবে। প্রিয়াঙ্কা ওই কোম্পানির ব্যাপারে খোঁজ নিয়ে সেখানে চলে গেল ইন্টারভিউ দেওয়ার জন্য। বসে আছে। 10 মিনিট পর একজন এসে প্রিয়াঙ্কাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে বসা ছিল 2 জন লোক। প্রিয়াঙ্কা দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে ভিতরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন প্লিজ? ইয়েস, কামিং। ভিতরে আসেন প্লিজ। প্রিয়াঙ্কা ভিতরে প্রবেশ করতেই যেটা দেখতে পেল সেটার জন্য একদমই সে প্রস্তুত ছিল না। কেবিনের ভিতরে বসা ছিল 2 জন লোক, একজন মধ্যবয়স্ক আর একজন ইয়াং। সেই ইয়াং লোকটিকে প্রিয়াঙ্কা খুব ভালো করেই চেনে। এটা আর কেউ নয়, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, এটা প্রিয়াঙ্কার এক্স বয়ফ্রেন্ড আশিক। আশিকও প্রিয়াঙ্কাকে দেখে ভীষণ অবাক হয়। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এই বিষয়টা লক্ষ্য করে আশিকের বাবা, আর তখনই তিনি আশিককে উদ্দেশ্য করে বলতে থাকেন, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুই উঠে দাঁড়ালি কেন? আশিক কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা নিজের দৃষ্টি নামিয়ে নিয়েছে, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। কেউ কোনো কথা বলছে না, একে অপরের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আশিক নিজের জায়গা থেকে সরে আসে, প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায় আর প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি ব্যাপার তুমি এখানে? প্রিয়াঙ্কা কোনো কথা বলার ভাষা খুঁজে পায় না। সে কান্না করছিল অবিরত। তখনই আবারও আশিক প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখে তার শরীরে একটা ঝাঁকি দিয়ে বলতে, কি ব্যাপার, কি হলো? তোমাকে আমি কোনো প্রশ্ন করেছি? তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি সেই প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা তোমাকে অ্যাভয়েড করে অস্ট্রেলিয়া ফারুক খালাতো ভাইকে বিয়ে করার জন্য চলে গিয়েছিল। হ্যাঁ, সে তো আমি খুব ভালো করে জানি, কিন্তু আজ তুমি আমার অফিসে চাকরি করতে এসেছো কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা অনবরত কান্না করে চলেছে। আশিক তখন তার বাবাকে ইন্টারভিউ দিতে রাখতে বলে প্রিয়াঙ্কাকে নিয়ে অফিস থেকে বের হয়ে আসলো। দুজনেই একটা কফি শপে বসে আছে, কেউ কোনো কথা বলছে না, একদম চুপচাপ নীরবতা পালন করছে। তখনই হঠাৎ করে আশিক নিজের থেকেই নীরবতা ভেঙে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দাওনি কেন? কি বলবো তোমাকে? আমি যেই তোমাকে অবহেলা করে সেদিন আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম, যার ভালোবাসাকে তোয়াক্কা না করে আমি মরুভূমিতে ছুটতে চাইছিলাম, তাকে এখন আমি কি জবাব দিব বলো আমাকে? তোমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে শক্ত হাতে সব কিছু সামাল দিতে হবে। কিভাবে কি করব বলো? আমাদের তো কোনো কিছু অবশিষ্ট নেই। মায়ের আর আমার যা গয়না ছিল সেগুলো দিয়ে এতদিন চলেছি, এখন নুন আনতে পান্তা ফুরায়। ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। এই নাও, এখানে কিছু টাকা আছে, এগুলো দিয়ে প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে বাসায় যাও। আর আজ সন্ধ্যার মধ্যেই বাবাকে নিয়ে আমি তোমাদের বাসায় আসছি। প্রিয়াঙ্কা আশিকের হাত থেকে টাকাগুলো নিল না, উল্টে সে বলতে লাগলো, করুণার জীবন আমার চাই না। যার ভালোবাসাকে উপেক্ষা না করে আমি ছেড়ে চলে গিয়েছিলাম, তার কাছে কেন আমি দয়ার পাত্রী হব? আচ্ছা, তুমি সব সময় এরকম উল্টাপাল্টা চিন্তা কেন করো? আমি তো সেটাই বুঝতে পারি না। তোমাকে আমি সেদিনও ভালোবেসে ছিলাম, আর আজও আমি তোমাকেই ভালোবাসি। তোমার প্রতি ভালোবাসা আমার বিন্দু মাত্রও কমেনি।
প্রিয়াঙ্কা অবাক দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে থাকে। সে ভাবতেই পারেনি এত বছর পরও আশিক তাকে ঠিক সেই প্রথম দিনের মতোই ভালোবাসবে, তাকে আপন করে নেবে, তার প্রতি কোনো অভিযোগ থাকবে না। অবশেষে আশিকের কথাই ভাবল এই প্রিয়াঙ্কা। আশিকের হাত থেকে টাকাগুলো নিয়ে নিজের প্রয়োজনীয় সব কিছু কিনে বাসায় চলে গেল। বাসায় আসা মাত্রই তার আম্মু তাকে হাজারটা প্রশ্ন করতে লাগলো। প্রিয়াঙ্কা তার মায়ের কথার কোনো উত্তর দিল না, শুধু বলল সন্ধ্যাবেলা দুজন মেহমান আসবে, তাদের জন্য কিছু আয়োজন করতে হবে। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায় আর ভাবতে থাকে, পুরুষ মানুষের ভালোবাসা সত্যিই সুন্দর এবং ভয়ঙ্কর রকম সুন্দর। যেই নারী পুরুষ মানুষের ভালোবাসা পায় সেই নারী ভাগ্যবতী, আর যেই নারী সঠিক পুরুষের ভালোবাসা পায় না সেই নারীর মতো দুর্ভাগ্যবতী পৃথিবীতে একটাও নেই। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার কথা অনুযায়ী মেহমানদের জন্য রান্নার আয়োজন করছিল। ওই মুহূর্তে প্রিয়াঙ্কাও রুম থেকে বের হয়ে মাকে রান্নার কাজে সহযোগিতা করে। মামি এই দুজনের সন্ধ্যার মধ্যেই রান্নার কাজ শেষ করে ফেলে আর তারপরেই অপেক্ষা করতে থাকে। রাত ৮টা বাজে, দরজায় কেউ একজন কড়া নাড়ে। প্রিয়াঙ্কা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। আশিক এবং তার বাবা দুজনেই বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা আশিকের বাবাকে সালাম প্রদর্শন করে। প্রিয়াঙ্কার বাবা নিজের ঘরে বিছানায় শুয়েছিলেন। আশিকের বাবা বাড়ির ভিতরে প্রবেশ করেই সোজা প্রিয়াঙ্কার বাবার রুমে চলে গেলেন। প্রিয়াঙ্কার বাবা ওনাকে দেখে উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু আশিকের বাবা ওনাকে শুইয়ে গেলেন আর বলতে লাগলেন, দেখুন, আপনাকে কষ্ট করে উঠে বসতে হবে না, আমি সম্পূর্ণ সুস্থ মানুষ, আমি আপনার সঙ্গে এভাবেই কথা বলতে পারবো। হ্যাঁ সাহেব, বলুন আপনি কি জন্য এসেছেন? মেয়ের কাছে শুনেছিলাম আপনি আসবেন। অতঃপর আশিকের বাবা সব কিছু প্রিয়াঙ্কার বাবাকে খুলে বলেন এবং প্রিয়াঙ্কাকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। প্রথমে প্রিয়াঙ্কার বাবা অমত করেন, কারণ এত বড় বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য এখন আর ওনার নেই। তবে পরবর্তীতে আশিক এবং তার বাবার সঙ্গে কথা বলার পর প্রিয়াঙ্কার বাবার মনে আর কোনো দ্বিধাবোধ রইল না। তিনি রাজি হয়ে গেলেন এবং প্রিয়াঙ্কাকে আশিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিলেন। অতঃপর দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে আশিক প্রিয়াঙ্কাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। তবে আশিক প্রিয়াঙ্কার কোনো ইচ্ছার কমতি রাখেনি। প্রিয়াঙ্কার পূর্বের বিয়ের তুলনায় আরও 10 গুণ বেশি করা হয়েছে এই বলা চলে। বাইরের দেশ থেকে নিয়ে আসা ডায়মন্ড আর জুয়েলারি অর্নামেন্ট সহ ও পোশাক আশাক সব কিছুই দেওয়া হয়েছে বিয়েতে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা এগুলোকে অনেক খুশি হয়। তাছাড়া প্রত্যেকটা মেয়েই তো এরকম শাড়ি, চুড়ি আর গহনা পেলে তাদের আর কিছুই চায় না। প্রিয়াঙ্কা আশিকের রুমে বসে আছে, বিশাল বড় এক বেডরুম। তবে আশিককে নিয়ে প্রিয়াঙ্কার মনে হাজারটা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির সেই সাধারণ ছেলেটা আর আজকের এই আশিক, দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এর মাঝেই হঠাৎ দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে আশিক। প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে আশিককে সালাম করতে চায়। আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, তোমার জায়গা আমার পায়ে নয় প্রিয়তমা, তোমাকে আমি সেদিনও ভালোবেসেছিলাম আর আজও ভালোবাসি, তাই তোমার জায়গা এখনও আমার বুকে আর আজীবন এখানেই থাকবে। এই বলে বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখে আর শেখার তারপরে তাকে কোলে তুলে নিয়ে বিছানায় সরিয়ে দিতে চাইলেও প্রিয়াঙ্কা উঠে বসে আর তারপরে আশিককে বলতে থাকে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার ব্যাপারে আমার অনেক দ্বিধাবোধ আছে। তুমি কোটিপতি বাবার ছেলে হয়েও ভার্সিটিতে এমন সাধারণ গাইয়া ছেলেদের মতো চলাফেরা করতে কেন? অতঃপর বিয়ে করা নতুন বউকে আশিক সবকিছুই খুলে বলতে বাধ্য হয়। সবকিছু শুনে প্রিয়াঙ্কার লজ্জায় নিজের মাথাটা নিচু করে নিল। কোটিপতি বাবার একমাত্র সন্তান হওয়ার পরেও আশিকের কখনো কোনো হিংসে ছিল না, কিন্তু প্রিয়াঙ্কা বরাবরই তাকে হিংসে করেছে। নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার মুখটাও নেই প্রিয়াঙ্কার। তখনই আশিক প্রিয়াঙ্কার থুতনিতে ধরে মুখটা উঁচু করে আর তার কপালের সঙ্গে নিজের কপাল লাগিয়ে দিয়ে বলতে থাকে, কি হয়েছে আমার বউটার? মনটা কেন এত খারাপ? আজ আমাদের বাসর রাত, আজ আমাদের জীবনের শুভ সূচনা হতে চলেছে, এখনো মন খারাপ করে থাকলে চলে? তোমার সঙ্গে যে সব কিছু করেছি তারপর নিজেকে ক্ষমা করি কিভাবে বলো? তুমি আমার সঙ্গে কিছুই করনি, আর কিছুই হয়নি। যা ছিল অতীতে সব ভুলে যাও, এখন বর্তমান নিয়ে ভাবতে থাকো, ফালতু চিন্তা বাদ দাও। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে বিছানার ওপর শুইয়ে সঙ্গে সঙ্গেই রুমের লাইট অফ করে দিল। এটা দেখেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে কি করছো তুমি? অন্ধকারে তোমার ভয় লাগে, লাইট কেন অফ করছো? বারে, আমি আমার বউটাকে দীর্ঘ 27 বছর অপেক্ষা করার পর আমার কাছে পেয়েছি, এখন বুঝি একটু আদর করব না? সেটা হতে পারে নাকি? হ্যাঁ, সে না হয় বলতাম, তাই বলে লাইট কেন অফ করতে হবে? রুমের ভেতরে তো তুমি আর আমি আছি। আমাদের ভিউয়ার্সরা
লাইট অন রাখলে তারা তো দেখে ফেলবে, তাই নয় কি? এই যা, এটা তো ভুলেই গেছিলাম। আরে ভিউয়ার্স, আপনারাও না এরকম লোকের বাসর দেখতে হয় না। চলুন চলুন, এবার এখান থেকে বিদায় নিন। আবারও আপনাদের সঙ্গে হাজির হব নতুন কোনো এক ভালোবাসার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।